জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। শপথ গ্রহণ করেছেন অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টা। রোববার দুপুরে বঙ্গভবনে সুপ্রদীপ চাকমা ও ডক্টর বিধান রঞ্জন রায়কে উপদেষ্টা হিসেবে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সুপ্রদীপ চাকমা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডক্টর বিধান রঞ্জন রায়। গত বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার, তবে ঢাকার বাইরে থাকায় সে সময় এই দুই উপদেষ্টা শপথ নিতে পারেননি। এদিকে নিয়োগ পাওয়া আরেক উপদেষ্টা ফারুকী আজম দেশের বাইরে থাকায় আজ শপথ নিতে পারেননি। দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ। রোববার দুপুর ১:৩০টার দিকে বঙ্গভবনে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিচারাঙ্গনের শীর্ষ ব্যক্তিদের সাথে এ সময় আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এর আগে শনিবার ওবায়দুল হাসান প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগের পর হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং পরে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক করেন। ১৯৮৪ সালে রেফাত আহমেদ জেলা আদালতের আইনজীবী হন এবং পরে হাইকোর্ট বিভাগের আইনজীবী হন ১৯৮৬ সালে। নতুন প্রধান বিচারপতি ২০০৩ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি ও ২০০৫ সালে একই বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পান। নতুন প্রধান বিচারপতি অতি দ্রুত সুপ্রিম কোর্টের বিচার কাজ সচল করবেন বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার বিকেলে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। বাংলাদেশের কাণ্ডারিরা সিদ্ধান্ত নেবেন কোন প্রক্রিয়ায় দেশ চলবে, কি প্রক্রিয়ায় এই দেশটাকে এগিয়ে নেওয়া হবে, এবং সেই প্রক্রিয়ার মধ্যেই যদি ওনাদের কোনো সংস্কার থাকে, সুপ্রিম কোর্টের যারা বিচারপতি মহোদয়রা আছেন তারা তাদের সাথে কথা বলে এই প্রক্রিয়াগুলো নির্ধারণ করবেন। প্রত্যেকটা মিথ্যা মামলা সরকার প্রত্যাহার করা উচিত, এটা হলো আমি লয়ার হিসাবে। বাকি সিদ্ধান্ত রাষ্ট্র পরিচালনায় যারা থাকবেন তাদের সিদ্ধান্ত, এটা সরকারের সিদ্ধান্ত। আমি সরকারের সিদ্ধান্ত ক্যারি আউট করব। যত অসাংবিধানিক, যত মানবাধিকার বিরোধী পদক্ষেপ আছে সবগুলোই সংস্কার হওয়া প্রয়োজন। আর সেটা যদি না হয় তাহলে বাংলাদেশে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে বেইমানি করা হবে, ২০২৪ সালে দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধাদের সাথে রক্তের সাথে বেইমানি করা হবে। সচিবালয়ে অফিস করা শুরু করলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। জানালেন পরিবর্তনের ঘোষণা বাস্তবায়নে কাজ করবেন তারা। রোববার সকাল ৯টার দিকে সচিবালয়ে আসেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। উপদেষ্টারা সচিবালয়ে এলে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, প্রেক্ষাপট পরিবর্তন হলেই কাজ শুরু হয়ে যাবে। আইসিটি সেক্টরে আসলে তরুণদের কাজের একটা বড় সুযোগ আছে এবং বাংলাদেশে এই ধরনের তরুণ ব্যাপক সংখ্যায় আছেন। তাদের সাথে সেই সংযুক্তিটা আসলে প্রয়োজন, তাদের ক্রিয়েটিভ আইডিয়া এবং এখানে যারা অভিজ্ঞ আছে তাদের একটা সংযোগ ঘটানোর মাধ্যমে একটা তথ্য প্রযুক্তির যে বিপ্লব চলছে সেখানে বাংলাদেশকে নেতৃত্ব দিতে আমি মনে করি বাংলাদেশের তরুণ প্রজন্ম সক্ষম, শুধু প্রয়োজন তাদেরকে সেই সুযোগটি করে দেওয়া। পরিবেশ মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যতগুলো বিভাগ আছে তারা যেন পরিবেশ ন্যায় বিচারটাকে তাদের দর্শন হিসাবে গ্রহণ করে এবং সেভাবে তাদের কর্মপরিকল্পনাকে সাজায়। কিছু কাজ অগ্রাধিকার ধরে নিয়ে অগ্রাধিকারের একটা তালিকা এই মন্ত্রণালয়ের প্রস্তুত করা আছে, সেখানে কিছুটা হয়তো সংযোজন বিয়োজন হবে। আমরা চেষ্টা করব মানুষের আস্থা এই প্রশাসনের উপর দ্রুত কিভাবে স্থাপন করা যায় সেটার জন্য এমন কিছু ইস্যুতে কাজ করা যেখানে মানুষ দৃশ্যমান কিছু ফল দেখতে পাবে। কাজের ধরনটা কি কি কাজ আসে না আসে ইত্যাদি ইত্যাদি, তো ঠিক এই মুহূর্তে বলা যাবে না যে কোনটা অগ্রাধিকার পাবে বা পাবে না। আর কি ফার্স্ট অফ অল আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট ইজ, দেন আমি প্রায়োরিটাইজ করবো।
ইসলামী ব্যাংকে অস্থিরতা সৃষ্টির জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। গভর্নর না থাকলেও নিয়মিত লেনদেন বা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ব্যাহত হবে না বলেও জানান তিনি। আমি বলছি যে কোনো কেউ তাদের আইনের আইনত যেই হোক, কারণ কে করেছে না করেছে এটা আপাত দৃষ্টিতে যেটা করে থাকে। আমি তো একবারে ম্যাজিস্ট্রেট ছিলাম, ধর্মপাকড় তো আমাদের সবাই কম করিনি, আমরা যে করেছে তাকে ধরে, তারপরে কে করেছে না করে, কিন্তু যারা ডিস্টার্ব করে সে করে ক্রিয়েট করছে কেউ নোবডি জ্বালাও। আমি তো জানি বাংলাদেশ ব্যাংকে প্রতিদিন সকালবেলা ব্যাংকাররা তো বড় বড় ট্রাঙ্ক নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে যাবে, রাস্তায় যাওয়ার পরে তো তার থাকে এইগুলো করে করা হচ্ছে। এগুলো সব কর্মকর্তাদের বলছি আপনার নিষ্ঠার সাথে মানুষের ইসের জন্য ইতিবাচক সব কাজ করবেন, কোনো কিছু ফেলে রাখবেন না, বাস্তবায়ন করবেন। ভারত ও চীনের সঙ্গে সমানভাবে বাংলাদেশের সম্পর্ক বজায় থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইন মন্ত্রণালয়ের উদ্যোগ অনুযায়ী কাজ করার কথাও জানান পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনা ফিরবেন কিনা সেটা তো আমার বিষয় না, সেটা আপনার তাকে জিজ্ঞেস করবেন। আইন মন্ত্রণালয় যদি বলে যে তাকে ফিরে আনার জন্য চিঠি দেন, আমি দেবো। ফরেন সেক্রেটারি তখন একটা চিঠি পাঠিয়ে দেবেন। একটা ন্যাশনালিটি রিকনসিলিয়েশনের প্রশ্ন আছে, কিন্তু সেটার মধ্যেই কিন্তু শাস্তি বিধানটাও গুরুত্বপূর্ণ। যদি অপরাধের শাস্তি না হয় তাহলে কিন্তু রিকনসিলিয়েশনের অর্থ থাকে না কোনো। আমরা চাই যে একটা পরিবেশ, শান্তির পরিবেশ, পরস্পরকে মেনে নেওয়ার একটা পরিবেশ আসুক দেশে, রাজনৈতিকভাবে এবং অন্যান্যভাবে। কিন্তু যারা এই অ্যাট্রোসিটি যারা করেছে, এই বিশাল সংখ্যক মৃত্যু যাদের কারণে ঘটেছে, তাদেরকে তো শাস্তির আওতা যেটুকু সম্ভব আনতেই হবে। সম্পর্কের ক্ষেত্রে আমরা একটা ব্যালেন্স রিলেশনে বিশ্বাসী। সবার সাথে ভালো সম্পর্ক রাখতে বদ্ধপরিকর। কারোর সাথেই আমরা খারাপ সম্পর্ক রাখতে চাই না। আমরা যেমন ভারতের সাথে সম্পর্ক ভালো রাখবো, চীনের সাথেও ভালো রাখবো, এটা আমরা করে আসছি, ব্যালেন্সটা মেনটেন করে আসছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক চাই। এদিকে আগামী বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশ সদস্যদের পলাতক হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে সেটা অহেতুক কারোর গায়ে কেউ হাত দেবেন না। বিচার করার আমরা প্রক্রিয়াটা করব, বিচার বিভাগ বিচার করবে। যারা দোষী হবেন, বড় দোষী ছোট দোষী যেই হোক, তাদের পানিশমেন্ট হবে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না। এদিকে পুলিশকে ব্যবহার করে উদ্দেশ্য হাসিল যারা করেছে সেই হুকুমদাতাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে একথা বলেন তিনি। দুপুরে রাজারবাগ হাসপাতালে যান তিনি, পরে সেখানে আহতদের খোঁজ খবর নেন তিনি। তাদের চিকিৎসার জন্য এ সরকারের পক্ষ থেকে আহতদের অর্থ সহযোগিতাও করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা, জানান পুলিশকে এখন আর রাজনীতিবিদরা ব্যবহার করতে পারবে না। এ সময় তিনি বলেন, পুলিশকে ব্যবহার করতে পারবে না রাজনীতিবিদরাও। রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এই দেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। এই পুলিশকে ব্যবহার করেছে কি, তাদেরকে ধরেন। আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড, সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে না পারলে বিদেশে ছেলে, এটাও কোনো কথা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার এই ঘোষণার পর কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। রোববার রাতে অন্তর্বর্তী সরকার 11 দফা দাবি মেনে নেয়ার এই ঘোষণা দেন পুলিশ সংস্কার প্ল্যাটফর্মের নেতারা। পুলিশ সংস্কার প্ল্যাটফর্মের নেতারা জানান,
11 দফার দাবির পাশাপাশি পুলিশের নিরাপত্তা নিশ্চিত করার শর্ত ছিল। স্বরাষ্ট্র উপদেষ্টার 11 দফা মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরই কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেতারা জানান, মঙ্গলবারের মধ্যে রাজধানীর 50টি থানায় পুরোদমে কার্যক্রম শুরু হবে। ট্রাফিক পুলিশ আগের মতোই দায়িত্ব পালন করবে, তবে যারা ঢাকার বাইরে রয়েছেন তারা 15 তারিখে কর্মস্থলে যোগ দেবেন। এদিকে রোববারই রাজধানীর থানাগুলোতে ফেরেন পুলিশ সদস্যরা। ডিএমপির 50টি থানায় স্বল্প পরিসরে কাজ শুরু হয়। রাজধানী ঘুরে দেখা যায়, থানায় পুলিশের পাশাপাশি পাহারাদারের দায়িত্বে রয়েছে সেনাবাহিনী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা। পুলিশ জানায়, প্রাথমিকভাবে থানার রোটা তৈরি থেকে শুরু করে জিডি নেয়ার কাজ শুরু করেছে তারা। পুলিশ সাধারণ মানুষের শত্রু নয়, বন্ধু, তাই পুলিশের ওপর হামলা না চালানোর অনুরোধ তাদের। এদিকে রাজধানীর বাইরের থানাগুলোর কার্যক্রমও স্বাভাবিক হতে শুরু করেছে। কাজে ফিরেছেন অনেক পুলিশ সদস্যরা। এরই মধ্যে রাজশাহীর থানাগুলোতে যোগ দিয়েছেন অনেক পুলিশ সদস্য। সেনাবাহিনীর সহযোগিতায় তৈরি হচ্ছে কাজের পরিবেশ। এছাড়া সিলেটের থানাগুলোতেও সীমিত পরিসরে শুরু হয়েছে কার্যক্রম। এদিকে খুলনার বিভিন্ন থানা পরিদর্শন করেছেন নৌবাহিনীর কর্মকর্তারা ও পুলিশ কমিশনার। এ সময় দ্রুত পূর্ণাঙ্গভাবে কাজে যোগ দিতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তারা। চট্টগ্রামে আগামীকাল থেকে মাঠে নামবে ট্রাফিক পুলিশ। সকাল থেকে নগরীর বিভিন্ন মোড়ে দায়িত্ব পালন করবেন তারা। বিকালে চট্টগ্রামের দামপাড়ায় ডিসির সাথে বৈঠক শেষে একথা জানান পুলিশ কমিশনার। এ সময় বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক ভাঙচুর হওয়া দামপাড়া পুলিশ লাইন্স ও বিভিন্ন থানা পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, ট্রাফিক পুলিশের সাথে শিক্ষার্থীরাও একসাথে কাজ করবে। এজন্য কমিটি গঠন করা হবে। যারা নগরীর বিভিন্ন থানায় হামলা ও লুটপাট করেছে, অবিলম্বে তাদের বিচারের আওতায় আনা হবে। ভাঙচুর হওয়া থানা দ্রুত সংস্কারের কাজ শুরু হবে বলে জানান জেলা প্রশাসক। পরে সবাই আন্দোলনে হতাহত শিক্ষার্থীদের পরিবারের সাথে দেখা করেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে খালাস পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ আদেশ দেন। গ্রামীণ টেলিকমের গ্রামীণ কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে গত 12 জন অভিযোগ গঠন করেন আদালত। ফৌজদারি কার্যবিধির 494 ধারা অনুযায়ী মামলার প্রসিকিউশন প্রত্যাহারের জন্য রোববার আদালতে আবেদন করে দুদক। বিচারক মোহাম্মদ রবিউল আলম আবেদন গ্রহণ করে মামলা থেকে ইউনূস সহ সব আসামির অভিযোগ প্রত্যাহার করে নেন। এর আগে গত বুধবার ডক্টর ইউনূসকে শ্রম আইন লঙ্ঘন মামলা থেকে খালাস দেন আদালত। আগামী 7 দিনের মধ্যে অর্থাৎ 17 আগস্টের মধ্যে মেট্রো রেল চলাচল শুরুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম সিদ্দিক। তবে বন্ধ থাকবে সহিংসতায় ক্ষতিগ্রস্ত হওয়া মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। রোববার রাত 8:30টার দিকে এখন টেলিভিশনকে এই তথ্য জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম সিদ্দিক। তবে ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন বন্ধ থাকবে। এর আগে আন্দোলনকে ঘিরে জননিরাপত্তা ও ভাঙচুরের জন্য 18 জুলাই থেকে বন্ধ করা হয় মেট্রো রেল চলাচল। তেইশ দিন বন্ধ থাকার পর চালু হচ্ছে রেল সেবা। সোমবার থেকে চালু হচ্ছে মালবাহী ট্রেন। তার একদিন পর মঙ্গলবার থেকে চলবে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। আর 15 আগস্ট হতে পর্যায়ক্রমে আন্তনগর ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রোববার বিকেলে রেলওয়ে বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। আর আন্তনগর ট্রেনের টিকিট সোমবার বিকেল 5টা থেকে কেনা যাবে। তবে
পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাবে 18 জুলাই থেকে দেশজুড়ে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলে 1 আগস্ট থেকে সীমিত পরিসরে লোকাল মেইল কমিউটার ট্রেন পরিচালনা শুরু করে রেলওয়ে। তবে 4 আগস্ট থেকে ফের ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়। তবে আপাতত বন্ধ রয়েছে ক্ষতিগ্রস্ত হওয়া মহাখালী ও বনানী টোল প্লাজার কার্যক্রম। রোববার বিকেল 3টা থেকে টোল আদায় শুরু হয় বিমানবন্দর, কুড়িল, তেজগাঁও ও বনানী এক প্লাজার আগের নিয়মে। তবে ক্ষতিগ্রস্ত হওয়া বনানী, চেয়ারম্যানরা বাড়ি এবং মহাখালী প্লাজা আপাতত বন্ধ আছে। তবে কর্তৃপক্ষ বলছে দ্রুতই এই দুটি প্লাজাও খুলে দেওয়া হবে। গেল 18 জুলাই রাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী টোল প্লাজা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হলে এক্সপ্রেসওয়ের টোল আদায় বন্ধ হয়ে যায়। বিবিএর সেতু বিভাগের নির্দেশ অনুযায়ী আমরা বিকেল 3টা থেকে টোল আদায় শুরু করেছি। তো আমাদের যে দুইটা বনানী 2 এবং মহাখালী, এই দুইটা আপাতত বন্ধ আছে, কারণ এটা পুড়ে গিয়েছে। আলোচনা চলছে যে এটা বিকল্পভাবে শুরু করা যায় কিনা। এখন আমাদের যে ইকুইপমেন্টগুলো এগুলো ইম্পোর্টের ব্যাপার আছে, তবে একটু যত দ্রুত সম্ভব এটা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। চলতি বছরের মধ্যেই নতুন কারিকুলাম বাতিলের দাবি জানিয়েছে সচেতন অভিভাবক সমাজ। রোববার সকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির সামনে একমুখী শিক্ষাক্রম 2021 বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন অভিভাবকরা। তাদের অভিযোগ, শিক্ষা ও মেধা ধ্বংস করতেই নতুন কারিকুলাম প্রণয়ন হয়েছিল। এর সাথে জড়িতদের পদত্যাগ দাবি করেন তারা। অবস্থান কর্মসূচিতে সন্তানদের শিক্ষা জীবন রক্ষায় সচেতন অভিভাবক সমাজ বেশ কিছু দাবি উত্থাপন করেন এবং দ্রুত তা বাস্তবায়নের আহ্বান জানান। আজকে 1.5 বছর ধরে আমাদের বাচ্চাদের কোনো লেখাপড়া নাই। 98% লোক যে কারিকুলামকে অপছন্দ করে, গ্রহণ করে না এবং লেখাপড়া নাই। একটা মানবতা বিবর্জিত কারিকুলাম আপনারা কিভাবে চাপালেন জাতির উপরে? এই কারিকুলামে বাচ্চারা একেবারেই অন্ধ বধিরের মতো, প্রতিবন্ধীর মতো। আমরা এই ধরনের কারিকুলাম থেকে বের আসতে চাই, যেটা বিশ্বমানের কারিকুলাম, যেখানে আমার বাচ্চারা বিশ্বের সাথে তাল মিলাতে পারবে। আমরা সেরকম কারিকুলামটাই চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রভিসি সহ প্রশাসনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তালা লাগিয়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টের মূল ফটকের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে দাবি আদায়ে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেন তারা। এ সময় অবিলম্বে ভিসি, প্রভিসি সহ প্রশাসনের পদত্যাগ চান তারা। একই দাবিতে এর আগে সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ে পদত্যাগ না করায় ফের মাঠে নামেন তারা। তাদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা করলেও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। 9 বছর পর দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন। রোববার দুপুরে দিল্লি থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে আসেন বিএনপির নেতাকর্মীরা। 2015 সালের 10 মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাউদ্দিন। ওই বছরের 11 মে ভারতে অনুপ্রবেশের দায়ে সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা করে শিলংয়ের পুলিশ। 2018 সালের 26 অক্টোবর অবৈধ অনুপ্রবেশের মামলা থেকে তাকে খালাস দেন ভারতের একটি আদালত। 2001 সালে কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তাকে বিএনপি জামায়াত জোট সরকারের সময়ে যোগাযোগ প্রতিমন্ত্রী করা হয়েছিল।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে গাজীপুরে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যা 7:30টায় এই আয়োজনে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে আর কোনো বৈষম্যের ঠাঁই নাই। রাষ্ট্রের সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আগামীর সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন তারা। এর আগে সকাল থেকে শহীদ বেদিতে রং তুলিতে আলপনা আঁকেন শিক্ষার্থীরা। পরে শহীদ মিনার ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই নিরাপত্তার দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলন করছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। আন্দোলনকারীরা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন তারা। শেখ হাসিনার পতনের পরেও বন্ধ হয়নি সে ষড়যন্ত্র। তাই সমস্যা সমাধানে এবার ডক্টর ইউনূস সহ তরুণ উপদেষ্টাদের ওপর আস্থা রাখতে চান সংখ্যালঘুরা। রোববার বিকেলে 7 দফা দাবিতে সংখ্যালঘুদের একাধিক সংগঠন জড়ো হয় শাহবাগে। এ সময় আন্দোলনকারীরা বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হলেই ব্যবহার করা হয় সনাতন ধর্মাবলম্বীদের, যার ধারাবাহিকতায় গত কয়েকদিনেও দেশের বিভিন্ন এলাকায় হামলা হয়েছে, মন্দিরে ভাঙচুর হয়েছে বাড়িঘর। এ সময় ধর্মীয় ভেদাভেদ ভুলে স্থানীয়রাই মন্দির রক্ষা করেছে বলে জানান তারা। রাজনৈতিক ফায়দা নিতেই এ হামলা হচ্ছে জানিয়ে এর সমাধানে সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানায় হিন্দু, বৌদ্ধ ঐক্য পরিষদ। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ছাত্র জনতার বিজয়ের ফল যেন নস্যাৎ না হয় সে বিষয়ে সকলকে নজর রাখার আহ্বান জানিয়েছেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা। এ সময় নবগঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান নেতারা। সংখ্যালঘুদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা, লুটপাট ও নির্যাতনের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিলেটে প্রতিবাদী মিছিল ও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। রোববার দুপুরে নগরীর যুগলটিলা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে যান সিলেটের সর্বস্তরের সনাতনী সমাজ। পরবর্তীতে চৌহাট্টায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে মুখর করেন আশপাশের এলাকা। পটুয়াখালীতে 4 দফা দাবি আদায়ে মানববন্ধন করে হিন্দু সম্প্রদায়। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন বয়সের নারী পুরুষ মানববন্ধনে অংশ নেয়। নিপীড়ন বন্ধে সনাতনীদের মিছিল হয়েছে বরগুনাতেও। পরে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে সমাবেশের রূপ নেয়। জেলার হাজারো সনাতন ধর্মাবলম্বী এতে অংশগ্রহণ করেন। মিছিল ও বিক্ষোভ সমাবেশে মুখর ছিল চুয়াডাঙ্গাও। শহরের বড়বাজার দুর্গা মন্দির থেকে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের শহীদ হাসান চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। সমাবেশে বক্তারা সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা ও সুষ্ঠু বিচারের দাবি জানান। সংস্কার করার আগেই যদি নির্বাচন দেওয়া হয় তাহলে কোনো পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে রাষ্ট্র সংস্কারের অন্তর্বর্তী সরকারের করণীয় শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মানুষ কোনো কর্তৃত্ববাদী সরকার দেখতে চায় না। এই যে সাম্প্রতিক যে সহিংসতা ঘটলো এবং এই যে গতকালকে আমরা একটা সহিংস ঘটনা দেখলাম, সেনাবাহিনীর উপর আক্রমণ, এগুলো কিন্তু সেই পুরানো সংস্কৃতির অংশ। যাতে এই রকমের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে তার জন্য কতগুলো সংস্কার করতে হবে, সুদূর প্রসারী সংস্কার করতে হবে, গুরুত্বপূর্ণ যে আমূল সংস্কারের উদ্যোগ নিতে হবে। আমি মনে করি যে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট, সেই রকম একটা ঐক্যমত্যে কতগুলো মৌলিক বিষয় ঐক্যমত্যে বুঝতে পারে। দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনও প্রত্যাশিত বেচাবিক্রি হচ্ছে না, দাম বেড়েছে কিছু পণ্যের। সপ্তাহের শুরুতেই খাতুনগঞ্জ আরেক দফা বেড়েছে ডাল জাতীয় পণ্যের দাম। 3-4 টাকা বেড়ে মোটা মসুর ডাল বিক্রি হচ্ছে 102 টাকায়। এছাড়া মটর 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 72 টাকায়। বেড়েছে ছোলাসহ অন্যান্য ডালের দামও। এছাড়া
সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 টাকা বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম। বর্তমানে পাইকারিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে 95 থেকে 97 টাকায়। তবে নতুন করে বাজারে এসেছে পাকিস্তানি পেঁয়াজ, যা বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, শিক্ষার্থীরা বাজার মূল্যে যেটা নির্ধারণ করে দিচ্ছে তা কেনা দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া বাজারে কমেছে ক্রেতা, যাতে বেচা কেনা নেমে এসেছে অর্ধেকে। আলু 51 টাকা 50 টাকা নিছি, ছাত্ররা বলে যে 40 টাকা বিক্রি করো। তাই এখন আমাদের তো একটা এরকম সমাধান হওয়া উচিত। দাম দিয়ে কিনে নিয়ে আসছে, এরা তো লসে এত বেচবে না। তো সরবরাহ যদি আরও বাড়ে তো বাজার আর একটু কমবে। চাহিদার উপর আমদানির উপর তো আমাদের বাজার দর, ইনশাল্লাহ চাহিদার সাথে আমদানি মিলে গেলে দরটা আর ঊর্ধ্বগতি হবে না। দাম কমিয়েও ক্রেতা সংকটে মানিকগঞ্জের মাংস ব্যবসায়ীরা। মুরগির মাংসের দোকানে ক্রেতাদের ভিড় থাকলেও একেবারেই ভিন্ন চিত্র গরু ও খাসির মাংসের দোকানে। বাজারে দেখা যায় ব্যবসায়ীরা গরুর মাংসের দাম কেজিতে 50 টাকা কমিয়েও ক্রেতা টানতে পারছেন না। তবে খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামে। ব্যবসায়ীদের দাবি, ক্রেতা কম থাকায় গরু ও খাসির মাংসের বিক্রি কমেছে অন্তত 2/3। তাদের দাবি, পশু লালন পালন ও গোখাদ্যের দাম কমলে মাংসের দামও কমে আসবে। তখন আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বাড়বে মাংস বিক্রি। এখন চারদিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোয় ইউক্রেনকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। কিয়েভের সেনারা এখন রুশ ভূখণ্ডে লড়াইয়ে 30 কিলোমিটার ভেতরে অগ্রসর হয়েছে। যদিও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শত্রুদের চেষ্টা নস্যাৎ করেছে মস্কো। এমন পরিস্থিতিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ উত্তেজনা পারদ বেড়েছে কয়েকগুণ। কুরস্ক সহ ইউক্রেনের সাথে লাগোয়া 3টি সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রাশিয়া। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার বাসিন্দাকে। ঝুঁকিতে রয়েছে কুরস্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। গাজার খান ইউনিসে অভিযান জোরদার করেছে ইসরায়েলের সেনাবাহিনী। উপত্যকাটির দক্ষিণাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে শনিবার গাজার দারাজ শহরে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে হামলা চালায় ইসরায়েল। এতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলার নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সেনারা গাজার আশ্রয় কেন্দ্রগুলোতে হামলা করেছে এমন অভিযোগ তুলে ওয়াশিংটনকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানাচ্ছে তারা। ব্রাজিলের সাও পাওলোতে বিমান দুর্ঘটনায় নিহত 62 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদন বলছে, নিহতদের মধ্যে 34 জন পুরুষ ও 28 জন নারী। এয়ারলাইন্সের 4 কর্মকর্তা ছাড়া বাকি 58 জনের প্রত্যেকেই বিমানের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত করে তাদের মরদেহ নিয়ে যেতেও সাও পাওলোতে পৌঁছেছে 38 যাত্রীর পরিবার। এছাড়া বিমানের ক্যাপ্টেন ও একজন ফার্স্ট অফিসারের মরদেহ শনাক্ত করা হয়েছে। যাত্রীদের আসন বিন্যাসের তালিকা ও উদ্ধারকৃত মোবাইল থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতালীয় দ্বীপ ল্যাম্পেদুসার দক্ষিণ উপকূলে সমুদ্র থেকে 44 জন অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়েছে। গভীর সাগর থেকে তাদের উদ্ধার করে স্প্যানিশ এনজিও ওপেন আর্মস। ভিডিও ফুটেজে দেখা যায় ছোট একটি নৌকায় সমুদ্র পাড়ি দিচ্ছিলেন তারা। উদ্ধারকৃতদের মধ্যে 5 জন নারী ও 3 শিশু রয়েছে। ওপেন আর্মস রেস্কিউ বোট আটলাস্টের অধিনায়ক জানান, অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারের পর লাইফ জ্যাকেট, পানি এবং খাবার দিয়ে ল্যাম্পেদুসা উপকূলে নিয়ে যাওয়া হয় তাদের। অভিবাসন প্রত্যাশীদের ঢল সামলাতে কঠোর অবস্থানে ইতালি সরকার প্রতি বছরই ভূমধ্য সাগর পাড়ি দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টা করেন হাজার হাজার আশ্রয় প্রার্থী। মধ্যপ্রাচ্য, আফ্রিকার দেশগুলোর রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক সংকটের জেরে উন্নত জীবনের আশায় সাগর পথে ইউরোপে প্রবেশের প্রবণতা বাড়ছে প্রতি বছরে। ভেনেজুয়েলার নির্বাচনে
বিরোধী দলের কারচুপির অভিযোগে কোনো প্রমাণ পায়নি দেশটির সুপ্রিম কোর্ট। এক বিচারক জানান, তদন্ত শেষে আদালত যে রায় হবে তা চূড়ান্ত সিদ্ধান্ত। গত 28 জুলাই অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনায় কারচুপির অভিযোগ তোলে প্রধান বিরোধী জোট নিকোলাস মাদুরোর বিজয়কে চ্যালেঞ্জ করে তারা। নির্বাচনের ফলাফল যাচাইয়ে প্রেসিডেন্ট মাদুরোর করা আবেদনে সব দলের প্রার্থীদের তলব করে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। তবে বিরোধী নেতা এডমুন্ডো গঞ্জালেস গ্রেপ্তারের ভয়ে আদালতে উপস্থিত হননি। ভোট চুরি ও গণনায় কারচুপির কোনো তথ্য প্রমাণ এখন পর্যন্ত পায়নি আদালত। এদিকে ব্রাজিল, কলম্বিয়া ও মেক্সিকো বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বলেছে, এ বিষয়টি সুপ্রিম কোর্টের মাধ্যমে সমাধান হবে না। উগান্ডার রাজধানী কম্পালায় ভূমিধসে 2 শিশুসহ এখন পর্যন্ত অন্তত 12 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ অনেক মানুষ। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে ভারী বৃষ্টিপাতে ধসে পড়ে স্তূপ করে রাখা একটি ময়লার ভাগাড়। এতে আশপাশের বেশ কিছু ঘরবাড়ি চাপা পড়ে। ঘটনাস্থল থেকে 14 জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় ও রেড ক্রসের কর্মীরা। নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে তারা। কয়েক দশক ধরে রাজধানীর কাম্পলার একমাত্র আবর্জনা ফেলার স্থান এই ভাগাড়, যা একটি বড় পাহাড়ে পরিণত হয়েছে। এই ভাগাড়ের কারণে দূষিত হচ্ছে চারপাশের পরিবেশ। প্রথম সংসদীয় বৈঠক আর ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য নতুন রাজধানী নুসান্তারা প্রস্তুত কিনা তা জানতে স্থানটি পরিদর্শন করেছেন ইন্দোনেশিয়ার কর্মকর্তারা। শহরের টাস্ক ফোর্স প্রধান চূড়ান্তভাবে পরিদর্শন করেছেন নগরীর পানি সরবরাহ ব্যবস্থার অবকাঠামো ঠিক আছে কিনা। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো ইন্দোনেশিয়ার শহরটির রাজধানী হিসেবে বেশ তাড়াহুড়ো করে প্রস্তুত করেছেন, কারণ অক্টোবরে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। তবে নুসান্তারা শহরে এখনও কোনো অবকাঠামো পুরোপুরি প্রস্তুত নয়, কারণ পর্যাপ্ত বিদেশি বিনিয়োগের অভাব আর ভূমি ব্যবস্থাপনা। বর্নেও দ্বীপের বনের মধ্যে তৈরি হয়েছে $৩,২০০ কোটি এই অবকাঠামো। বর্তমান রাজধানী জাকার্তা থেকে যার দূরত্ব ১২০০ কিলোমিটার। এই শহরটি উদ্বোধন হবে ১৭ আগস্ট। পণ্য পরিবহনে এবার নতুন প্রযুক্তির চালকবিহীন আকাশযান তৈরি করল চীন। রোববার সিচুয়ান প্রদেশের একটি বিমানবন্দরে এর সফল পরীক্ষা চালায় বেইজিং। চীনের দাবি, নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোনটি দেশটির সবচেয়ে বড় আকাশযান। প্রায় 2 টন সমপরিমাণ ওজন বহনে সক্ষম উড়োজাহাজের মতো এই ড্রোন আকাশযানটিতে রয়েছে বিশাল আকৃতির টুইন ইঞ্জিন। মাত্র 4.5 মিটার উচ্চতার ড্রোনটি দিয়ে সহজেই মালামাল লোড আনলোড করা যাবে। প্রথম টেস্ট ফ্লাইটে কার্গো ড্রোনটির সকল ধরনের সিস্টেমের যাচাই করা হয়। এখন চারদিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। সাকিব আল হাসানকে রেখে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিবি। টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ। দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ শক্তিশালী টেস্ট দল পেল বাংলাদেশ ক্রিকেট দল। 8 ব্যাটারের সাথে আছেন 3 বিশেষজ্ঞ স্পিনার আর 5 জন পেসার। এর মধ্যে দীর্ঘ সময় পর লাল বলের ক্রিকেটে ফিরেছেন তাসকিন আহমেদ। মিরপুরে সৌম্য সরকার, মুস্তাফিজদের লাল বলের অনুশীলনে দেখা গেল সুযোগ মেলেনি তাদের। দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় 4 দিন আগে সোমবার বিকেলে পাকিস্তান যাবে বাংলাদেশ ক্রিকেট দল। 21 আগস্ট 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। নারী টি-20 বিশ্বকাপ যথাসময়ে আয়োজনের জন্য এবং অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অক্টোবরের 3 থেকে 26 তারিখ পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারীদের বিশ্বকাপ। কিন্তু দেশে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ইস্যু খুবই আলোচনায়। তাই অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেই সাথে আইসিসির নিয়ম মেনে বিসিবিতে পরিবর্তনের আভাস দেন তিনি। কারণ এর পরবর্তী পর্যায়ে আমরা সময় পাবো। আজকে প্রথম নারী টি-20 বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি। যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা,
আমি আজকেই যমুনাতে গিয়ে ইউনুস স্যারের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন এবং স্টেট লেভেল থেকে সিকিউরিটিটা আমরা এনশিওর করব। আমরা ইউএনের সাথেও কথা বলবো যাতে তারা সাজেস্ট করে কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে সেগুলো যাতে সমাধান করা যায়। বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগ্যালি কিভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখবো। সভাপতি কাজী সালাউদ্দিন ও নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের দাবিতে রোববার বাফুফের প্রধান ফটকের সামনে মার্চ টু বাফুফে কর্মসূচি পালন করেছে সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আলট্রাস। সংগঠনটির সদস্যদের অভিযোগ, 4 মেয়াদে দায়িত্বে থেকে কাজী সালাউদ্দিন ফুটবলের কোনো উন্নতি করতে পারেননি। বাফুফের নির্বাচন ব্যবস্থা নিয়েও রয়েছে তাদের নানা প্রশ্ন। তাছাড়া নারী ফুটবলের দায়িত্বে থাকা কিরণও দেশের ফুটবলে কোনো অবদান রাখতে পারেনি বলে অভিযোগ তাদের। এ দুজনের পদত্যাগের দাবিতে কয়েকদিন আগেও কর্মসূচি পালন করেছিল সংগঠনটি। তারা স্বেচ্ছায় পদত্যাগ না করলে নিয়মিত কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ফুটবল আলট্রাস। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv।